নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বৃহস্পতির সিরিজ শেষ হয়ে যাওয়ার পর নাক্ষত্রিক বিচারের উপর আমরা একটা আলোচনা করব। কিন্তু এই আলোচনার মধ্যে কি থাকবে? শুধু বৃহস্পতি থাকবেন না, এই আলোচনার মধ্যে একটু বৃহস্পতিও থাকবেন, একটু শনিও থাকবেন। কেন? তার কারণ আমরা আগামী একটা বছর ধরে বৃহস্পতি যতক্ষণ কর্কট রাশিতে থাকবে ততক্ষণ পর্যন্ত শনিকে আমরা মোটামুটি মীন রাশিতে পাবো, অনেকটাই পাবো। তো ন্যাচারালি এই বৃহস্পতি আর শনি যে মীন রাশিতে বসে জলতত্ত্বে, বৃহস্পতি কর্কট রাশিতে বসে সেও জলতত্ত্বে, তার মানে এই দুটি ভারী প্ল্যানেট জলতত্ত্বে বসে কি ফল দিতে আরম্ভ করবে। শনি রাশিচক্রের বা কালপুরুষের সে হলেন দশম আর একাদশ, অর্থাৎ কর্মপতি এবং কর্মফল প্রাপ্তির প্ল্যানেট। বৃহস্পতি কালপুরুষের নবম আর কালপুরুষের দ্বাদশ, তার মানে কালপুরুষের ভাগ্য, ধর্ম, পিতা বা কালপুরুষের লং জার্নি সবটাই সে ধরে রেখেছে নবম থেকে। এবং আপনার দ্বাদশ, আপনার ব্যয়, আপনার পরবাস, আপনার বিদেশে গমনাগমন, তার মানে বৃহস্পতি এই সেক্টরটাকে ধরে রেখেছে। এই দুটি প্ল্যানেট শনি আর বৃহস্পতি। শনি কোথায়? শনি রাশিচক্রের অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বাদশে অবস্থান করছেন। আপনারা যে মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন, শনি আপনারা যখন দেখবেন শনি হয়তো রেবতী নক্ষত্রে আছে এবং বৃহস্পতি কালপুরুষের চতুর্থ ভাবে এসে উপস্থিত, এবং এটি তার তুঙ্গ ঘরের রাশি অর্থাৎ কর্কট রাশিতে এসে সে উচ্চস্থ হয়। তার মানে এই রাশিতে সে যখন উচ্চস্থ হচ্ছে, তার মানে সে এক বছর ধরে একটা ভালো জায়গা পাচ্ছে। যদিও বৃহস্পতি 5 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকবে কর্কট রাশিতে, কর্কট রাশির প্রত্যেকটি রাশিরই মান 30 ডিগ্রি, তার মানে তাকে আরও 25 ডিগ্রি সে যাত্রা করবে। কিন্তু সেই 25 ডিগ্রি সে উচ্চস্থ না হলেও তার একটা উচ্চস্থ ঘর, তার মানে সে একটা তার প্রিয় পছন্দের ঘরে সে বসে রয়েছে। তো ন্যাচারালি এখান থেকে বৃহস্পতি কি ফল তুলতে আরম্ভ করবে, সাথে শনি দ্বাদশে বসে কি ফল তুলবে। এবং আমরা দেখব এবছর নভেম্বরের দিকে রাহুকেতুরও ট্রানজিট আছে। আমি নিশ্চয়ই রাহুকেতুর ট্রানজিট নিয়েও আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব। তারও রাশির উপর কী প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনারা চান নাক্ষত্রিক বিচার নিয়েও আমি আলোচনা করব। কিন্তু এই কিন্তুটা কি, যে দেখুন আমি আমার এই চ্যানেলে হয়তো এই প্রথম আপনাদের উদ্দেশ্যে আপনারাই কমেন্ট করে বারবার জানিয়েছেন যে সম্রাটদা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা হলে খুব ভালো হয়, যার জন্য আমি আপনাদেরকে বৃহস্পতির গোচরের যে অনুষ্ঠানগুলো আমি আপনাদেরকে উপহার দিয়েছি সে জায়গায় আমি আপনাদেরকে বলেছি নিশ্চয়ই আমি নাক্ষত্রিক বিচার নিয়ে আপনাদের সামনে আসব, এবং বৃহস্পতির ট্রানজিটের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমরা বসে পড়ব। এবং তার অন্যথা হয়নি। বৃহস্পতির ট্রানজিটের অনুষ্ঠানটা আপনারা গত সপ্তাহে দেখেছেন, আপনারা আজকে হয়তো সোমবার এই অনুষ্ঠানটা দেখছেন। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে আমরা বসে পড়েছি এবং আলোচনায় শুরু করে দেবো। আমাদের কমেন্টস সেকশন খুললে যে অনেকে খুব গালমন্দ করেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তার কারণ এই গালমন্দগুলো আমাকে উদ্বুদ্ধ করে, আমাকে প্রেরণা দেয় নিশ্চয়ই। এবং বহু জ্যোতিষী যারা খুব কষ্ট পান, যারা পড়াশুনো করেন না, যারা মোটামুটি আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে টুকে তারা তাদের কর্ম জগৎটাকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে পড়াশোনার জায়গাটা হয়তো কম। আপনারা হয়তো বলবেন সম্রাটদা প্লিজ আপনি অন্য জ্যোতিষ নিয়ে কেন বলছেন? তার কারণ, বলার কারণটা হচ্ছে দেখুন, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার যারা নতুন শ্রোতা বা নতুন ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে বা আমাদের এই পরিবারে জয়েন করছে, তাদের হয়তো ওই সমস্ত কমেন্ট থেকে খারাপও লাগতে পারে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যও বলে রাখছি যে আপনারা হয়তো আমাদের এই পরিবারে জয়েন করছেন সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে, মানে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিচ্ছেন যাতে আপনারা আমার এই অনুষ্ঠানগুলো বারংবার পেতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান, আপনারা ভিডিওটা নিয়ে বসে পড়েন। নিশ্চয়ই আমি সেজন্যই আমরা একটা আলোচনা করব, নিশ্চয়ই চুলচেরা আলোচনার আমরা চেষ্টা করব, কিন্তু কিছুটা ঢেকে। কেন? ওই ধরি মাছ না ছুঁই পানি এইরকম একটা জায়গা দিয়ে আমরা যাবো। তার কারণ দেখুন, আমারও তো পেটটা সিমেন্ট দিয়ে ঢালাই করা নয়। আপনারা বলছেন যে সম্রাটদা উজাড় করে দিন। আমি নিশ্চয়ই উজাড় করে দিতে চাই, কিন্তু কাদেরকে? সেটা আমার ছাত্রছাত্রীদেরকে। নিশ্চয়ই আপনার যদি উজাড় করে জানতে হয় আপনি আমার ক্লাস জয়েন করে নিন। আপনারা অনেকেই বলছেন যে সম্রাটদা আপনার কাছে শিখবো কীভাবে, আপনার কাছ থেকে পড়বো কীভাবে। আপনি নিশ্চয়ই আমার ক্লাস জয়েন করুন। আমি ক্লাস করাই, আমি নিজেই ক্লাস করাই, আমি অন্যদের দিয়ে খুব একটা বেশি ক্লাস করাই না। যদিও বা আমার অন্য কেউ ক্লাস করেনও, সেখানে আমার ছাত্রছাত্রীরাই আপনার ক্লাস নেবেন, মানে অন্য কোনো টিচার নেবেন না। আমি আমার ছাত্রছাত্রীদের যা পড়িয়েছি বা আপনার সিনিয়রদের যা পড়িয়েছি তারাই হয়তো আপনাকে কিছুটা ক্লাস নিতে পারে। হয়তো আমার অবর্তমানে আমি সব সময় তো আর অ্যাটেন্ড করতে পারি না, বা আমার
আবার আমার ক্লাসের কিছু ধরন আছে, আপনাদেরকে কেন খোলসা করে বলে দিচ্ছি তার কারণ আপনাদের অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের হেল্পলাইনে ফোন করে যে স্যার ক্লাস নেন না কেন। হ্যাঁ, আমিই ক্লাস নিই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে ক্লাসটা নিই আমি আমার সময় মতো করে নিই, তার কারণ আমি তো একটু ব্যস্ত থাকি, আমার চেম্বার সামলাতে হয়, আমার নিজের পঠন পাঠনের সময় দরকার, প্লাস আমার আরও কিছু কর্মকাণ্ড রয়েছে, সেটা আপনারা জানেনই হয়তো যারা আমার সাথে দীর্ঘদিন জুড়ে আছেন। আমি সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করি এবং আমাদের একটা নিউজ চ্যানেল খুব শিগগিরই লঞ্চ করছে, আপনারা সেটাও জানেন, সেখানেও আমার একটা ব্যস্ততা থাকছে। তো সব মিলিয়ে আমাকে আপনাদের সামনে উপস্থিত হতে হয়, আমার চেম্বারগুলো শেষ করতে হয়। তো যাই হোক, আজকে বিষয়টা হচ্ছে এটাই যে দেখুন, আবার আরেকটা কথা এখানে যে দেখবেন অনেকে বলবে যে আপনি খুব ভাঁট বকেন, পয়েন্টে আসুন। আমি জানি তাদের খুব তাড়া, তারা এক্ষুনি ওই রাজধানীটা ধরে পালিয়ে যাবে আর কি, মানে তাদের পুরো বক্তব্য শোনার মতো টাইম থাকেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কথা তো জ্যোতিষপ্রেমীদের জন্য, আপনারা যারা জ্যোতিষটাকে খুব ভালোবাসেন, জ্যোতিষটাকে খুব পছন্দ করেন, জ্যোতিষের ক্যালকুলেশন ওয়াইজ আপনারা প্রতিটা পদক্ষেপ ফেলতে চান, আপনাদের নিজস্ব পছন্দের কোনো না কোনো একজন অ্যাস্ট্রোলজার আছেন যার সাথে আপনি কনসালটেশন নিয়ে থাকেন, যার কাছ থেকে আপনি আপনার পথটাকে নির্বাচন করেন বা আপনার আগামী পদক্ষেপ কী হবে তার কাছ থেকে আপনি সেই পথটাকে চয়ন করে সেখানে আপনি পদনিক্ষেপ করেন। তো নিশ্চয়ই আমি প্রত্যেকের উদ্দেশ্যেই আমার আজকের এই আলোচনা। আর বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে বলেন আপনার কথা তো মিললো না, আপনার কথা মিলছে না দাদা, আপনি বললেন যেমন ধরুন আপনার হয়তো কর্কট রাশি, আপনি সব জ্যোতিষীর কাছেই শুনছেন যে বৃহস্পতি কর্কট রাশিতে এসছে, আপনার ষষ্ঠপতি আপনার নবমপতি, তার মানে আপনার ভাগ্যপতি আপনার রাশিতে এসছে, ষষ্ঠপতি আপনার রাশিতে এসছে। ষষ্ঠ থেকে আমরা কি দেখি? ষষ্ঠ থেকে আমরা কিছুটা লং ট্রাভেল দেখি, আর নবম থেকে আমরা আরও লং ট্রাভেল দেখি। তার মানে সেই নবমপতি আপনার রাশিতে যখন এসছে এবার আপনার লং ট্রাভেল হবে। আপনি ভাবলেন যাক আমি তো একটা ভালো আইটি কোম্পানিতে রয়েছি, বহুদিন ধরে চেষ্টা করছি, আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, বাট আমি কখনোই বাইরে যেতে পারছি না, আমার স্বপ্ন রয়েছে যে বিদেশে গিয়ে নিজের কেরিয়ারটাকে একটু সেটেল করব বা স্টেবল করব। কিন্তু আপনি বারংবার ভিসা অ্যাপ্লাই করেছেন, ভিসা নষ্ট হয়ে গেছে, বা বারংবার আপনি সিভি ড্রপ করেছেন, বিদেশের কোনো কোম্পানি হয়তো আপনাকে ডাকছে না। আপনি ভাবলেন যে যাক 2026-এর জুন মাস থেকে নিয়ে 2027-এর জুন পর্যন্ত আমার যখন ভালো সময়, তার মানে এই মুহূর্তে আমি হয়তো একটা কিছু চেষ্টা করলে আমি হয়তো বিদেশে পৌঁছে যাব। বাট দেখা গেল সেটা হলো না, আপনার মিলল না। কেন মিলল না তার কারণটা প্রথমেই বলে রাখা উচিত। কেন উচিত? নইলে আমরা একটা সামগ্রিক আলোচনা করছি, এই সামগ্রিক আলোচনার মধ্যে কারো ক্ষেত্রে মিলবে। কাদের মিলবে? যাদের হয়তো জন্মছক খুব ভালো বা বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা ভীষণ ভালো চলছে। আবার দেখা গেল কারো দশা, অন্তর্দশা ও প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা খুব খারাপ চলছে। যেমন আমি এই মুহূর্তে বললাম যে কর্কট রাশির কোনো জাতক জাতিকা সে হয়তো ভাবছে আমি এখন বিদেশে সেটেল করব। আপনারা আমিও বলেছি যে হ্যাঁ, কর্কট রাশির এখন দূরযাত্রা হবে। বাট দেখা গেল ন্যাটাল চার্ট খুলে দেখলেন আপনার এই মুহূর্তে অষ্টমপতির দশা চলছে। অষ্টমপতির দশা চললে কি হয়? স্বাভাবিকভাবেই অষ্টমপতির দশা চললে আমরা ঘরের কাছে বেঁধে থাকি, ঘর থেকে দূরের যাত্রা আমাদের সম্ভব হয় না। আবারও যদি আপনার চতুর্থপতির দশা চলে, দেখা যাচ্ছে যে চতুর্থপতির দশা চললেও আমরা খুব একটা বেশি মাতৃভূমি থেকে আমরা খুব একটা বেশি দূরে যেতে পারছি না। আপনি বারংবার সিভি দিচ্ছেন, আমাদের কথা সব শুনে আপনি হয়তো বারংবার সিভি দিচ্ছেন, দেখলেন আপনার সিভি রিজেক্ট হচ্ছে বা আপনার চাকরি হচ্ছে না, বা আপনার কোম্পানিকে আপনি বারবার বলছেন যে আমাকে একটু বিদেশে পাঠান, আপনার কোম্পানি বলছে দেখছি করে এই তো তোমার হয়তো যাবে করে দেখা গেল আপনার 2027 পেরিয়ে গেল, বৃহস্পতি আপনার হয়তো সিংহ রাশিতেও চলে গেল, আপনার বিদেশ যাওয়াটা হলো না। আপনি বললেন সম্রাটদা আপনি তো বলেছিলেন বিদেশ যাবেন, আমরা বিদেশ যাবো, কর্কট রাশির জাতক জাতিকারা, কই হলো না তো। কেন হলো না? তার কারণ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা কোথাও না কোথাও আপনাকে আটকে ধরে রেখেছে, সেটা সবার আগে আপনাকে চেক করতে হবে। আরও একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, দেখুন আজকের এই আলোচনা আমরা নক্ষত্রিক বিচারে ঢুকবো, কিন্তু তার আগে একটা প্রেক্ষাপট আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদের কিছু জিনিস জানতে হবে। কেন জানতে হবে? তার কারণ আজকে ধরুন আপনারা অনেকে বলেন যে আমার ভালোটা কবে হবে। আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছেই যাচ্ছেন, যারা জানে, প্রাজ্ঞ মানুষ, যারা জ্যোতিষটা শিখেছেন ভালো করে, কারণ আমার থেকেও বহু ভালো অ্যাস্ট্রোলজার মার্কেটে আছেন, যারা সত্যিকারের পড়াশুনো করেন, যারা জিনিসটাকে জানতে চেষ্টা করেন এবং মানুষকে একটা ভালো সার্ভিস তারা দিতে চেষ্টা করেন। তো আপনারা তাদের কাছে হয়তো যাচ্ছেন, কিন্তু জানেন তো আমরা অনেকটা ডাক্তারদের মতো আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে বা আমাদের কিছু সীমা থাকে। সেই সীমাটা কেমন জানেন? যেমন হচ্ছে ধরুন আপনার এই মুহূর্তে খুব কঠিন সময়, আপনি আসলেন আমার কাছে এসে প্রশ্ন করলেন সম্রাটদা আপনার হয়তো চাকরি নেই, আপনি হয়তো ভাবছেন, আপনি আমাকে বললেন যে 8 মাস আমি বসে আছি, 10 মাস আমি বসে রয়েছি, আমি একটা স্টপ গ্যাপে পৌঁছে গেছি,
আমি কবে চাকরি পাবো, আমাকে তো আর কেউ ডাকছে না, আমার বয়সও প্রায় 50, আমার বয়স প্রায় 55, তাহলে আমি কি আর চাকরি পাবো না? এক্ষেত্রে আমাদের উচিত কি, আপনাকে বলে দেওয়া না আপনি আর চাকরি পাবেন না, আপনি তাহলে কি করবেন? কারণ আমার এই কথা যখনই আমি আপনাকে বলবো, কারণ আপনি এমনিই ভেঙে রয়েছেন। আমি যদি বলি না আপনার তো এখন আরও খারাপ সময়, আপনি তো এখন আর চাকরি পাবেন না, আপনার চাকরি পেতে এখনও আরও তো 2 বছর বাকি রয়েছে, কারণ আপনি কি 2 বছর বসে থাকবেন? আপনার পেটে ডাল ভাত তো আর আপনাকে 2 বছর বসাবে না, সে তো মানে সারাদিনে 3 বার তো আপনার খিদে পাবে, তা আপনার সেটাকে তো মেটাতে হবে। এই মুহূর্তে আমরা কি করি, সেই মুহূর্তে যে আমরা জানি যে হ্যাঁ এনার এখন খারাপ সময়, এই যিনি এসছেন, যিনি জাতক বা জাতিকা আমার কাছে এসছেন, তার হয়তো খুব খারাপ সময়, বাট তাকে খারাপ সময়টা বলা যাবে না, এটা আমাদের গুরুরও একটা বারণ থাকে। তার কারণ দেখুন, আমরা আপনাকে ভালো কথা বলতে বসে আছি, আপনি যে ফিসটা দিয়ে আমাকে দেখাচ্ছেন সেখানে কিন্তু আপনি না শুনতে আসেননি, বা হ্যাঁ আমরা কিছু কিছু ক্ষেত্রে না বলি যে 6 মাস দাঁড়িয়ে যান, 8 মাস দাঁড়িয়ে যান, সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার এই মুহূর্তে আপনার হয়তো দেখা গেল আপনার শুক্রের মহাদশায়, শুক্রের অন্তর্দশা অনেক দিন ধরে চলবে, আপনি যে মুহূর্তে আমার কাছে এসছেন সেই শুক্র আপনার হয়তো অষ্টমপতি, তাহলে যে মুহূর্তে আমার কাছে এসছেন সেই মুহূর্তে আপনার এই শুক্র ঢুকেছে, হয়তো 3-4 দিন হয়েছে, সে হয়তো আরও আপনাকে 2.5-3 বছর এই দশায় টেনে নিয়ে যাবে। তা আমি আপনাকে 3 বছর খারাপ আমি তো বলতে পারবো না, তখন আমাকে কি বলতে হবে, না আপনার সময় ভালো আছে, আপনি চেষ্টা করুন, আপনার হবে। কেন? তার কারণ আমার ওই কথায় আপনি একটু অনুপ্রেরণা পাবেন, আপনি একটু মোটিভেট হবেন। হ্যাঁ, আপনাকে হয়তো ওই চাকরিটা পেতে আপনাকে হয়তো 5বার 6বার আপনাকে চেষ্টা করতে হবে, আপনি 1বার দিলেন রিজেক্ট হলো, 2বার দিলেন রিজেক্ট হলো, 3বার দিলেন রিজেক্ট হলো, 4বার দিলেন রিজেক্ট হলো, 6বার দিলেন রিজেক্ট হলো, কিন্তু দেখা গেল 7বারের বেলায় আপনি হয়তো পেলেন। কিন্তু আমি যদি আপনাকে না বলে দিতাম, আপনি হয়তো আর চেষ্টাটাই করতেন না, বা আপনার জ্যোতিষশাস্ত্রের উপর ভরসাটাও উঠে যেতে পারত। তো কাজেই দেখুন, জ্যোতিষটা মানুষের ভালোর জন্য, জ্যোতিষ কিন্তু মানুষকে ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ, আমরা জানি কালচক্রে আমরা কখনো কখনো বেঁধে যাই, আমরা বেঁধে থাকি, বেঁধে পড়ি, কিন্তু সেখান থেকেও হয়তো এমন সময় আসে যে সময়টা একজন অ্যাস্ট্রোলজারের কাছেও কিছু করার থাকে না, তার কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান, আপনার দশা অন্তর্দশার এমন অবস্থান যে আপনাকে এই মুহূর্তে একটা ব্যাড ফেজ কাটাতেই হবে। বাট তথাপি আমাদের সেখানে বক্তব্য থাকবে, আমাদের মতো যারা ভালো অ্যাস্ট্রোলজার, বা আমি ভালো অ্যাস্ট্রোলজার বলছি না, বা যারা ভালো অ্যাস্ট্রোলজার, তারা অন্তত আপনাকে এইটুকু আশ্বস্ত করবেন যে না, আপনার কিছু হয়নি, আপনি ভালো জায়গা পাবেন। যেমন ডাক্তাররা খুব কঠিন রোগ তার রুগীর কাছে বলেন না, কেন? তার কথা শুনে রুগী আরও ভেঙে যাবেন, রুগী আরও দুমড়ে যাবেন, মুচড়ে যাবেন, তো কাজেই সে হয়তো তার রোগের সাথে লড়াই করতে পারবে না। তো আমরাও ঠিক ওই ডাক্তারদের মতোই আমাদের অবস্থা, যে আমরা কঠিন সময়কেও আপনি যাতে কঠিন সময়কে পার করতে পারেন, তার জন্য আমরা নেগেটিভ দেখেও আমরা আপনাকে বলি না, আপনার সময়টা পজিটিভ, যাতে আপনি ওই সময়ের সাথে মোকাবিলা করতে পারেন। আমার কাছে ভর্তি হওয়ার জন্য আমাদের নিশ্চয়ই ক্লাস চলবে, ক্লাসে ভর্তিও হচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন, যে আমাদের যে হেল্পলাইনগুলো রয়েছে সেখানে আপনারা ফোন করলে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, যারা সবিস্তারে জ্যোতিষকে জানতে চাইছেন। এবার আমরা আলোচনা করব কি, আমরা আলোচনা করব বৃহস্পতি আর শনিকে নিয়ে। আমি যেটা প্রথমেই বললাম, যে যখন আমরা দেখব অনুষ্ঠানটা, তখন দেখব শনি রেবতী নক্ষত্রে বসে রয়েছে। আমরা যখন অনুষ্ঠানটা দেখব, তখন দেখব যে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে। আমাদের আলোচনাটা কিন্তু নাক্ষত্রিক বিচারের আলোচনা। এবার কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, কেন আজকের এই নক্ষত্রে ঢোকার আগে একটু বুঝে নেওয়া দরকার যে আমি ফলটা কেন পাবো, কিভাবে পাবো, কিসের থেকে পাবো, কার থেকে আমার কি হতে পারে, তার একটা ছোট্ট পর্যালোচনা আমি আপনাদেরকে দিয়ে যাব। যেমন ধরুন, আমাদের শাস্ত্রে একটা নিয়ম হচ্ছে, যখন একটা প্ল্যানেট, ধরুন বৃহস্পতি যদি পুষ্যা নক্ষত্রে বসে থাকে, তার মানে পুষ্যা নক্ষত্রের 10 নম্বরকে সে ধরবে এবং 19 নম্বর নক্ষত্রকে ধরবে, এবং সেখান থেকে সে একটা ফল দিতে আরম্ভ করবে। এটা প্রত্যেকটা প্ল্যানেটের একটা নিয়ম, যে সেই প্ল্যানেটটি যে নক্ষত্রে গিয়ে অবস্থান করে তার 10 নম্বর, তার 19 নম্বর নক্ষত্রকে ধরে রাখে। এবার এই যে নক্ষত্র, আমরা যদি দেখি যে আমাদের আরেকটা চক্র আছে, যে চক্রকে আমরা মোটামুটি জন্ম, আবার কর্ম, তারপরে বিনাশ, তারপরে সাংঘাতিক, তারপরে ধরুন মানস নক্ষত্র বলে একটা হয় আমাদের, তারপরে সমুদয় নক্ষত্র বলে হয়। তো এবার ধরুন বৃহস্পতি আপনার পুষ্যা নক্ষত্রে বসে আছে, সে 10 আর 19কে ধরবে, তার 10 আর 19-এর ফলও সে তুলতে আরম্ভ করবে, এবং সেই নক্ষত্রের মধ্যে আপনার হয়তো সাংঘাতিক বা বিনাশ নক্ষত্র যদি চলে আসে, তার মানে আপনাকে সেই সময়টা দাঁড়িয়ে যেতে হবে।
আবার দেখা গেল বৃহস্পতি হয়তো আপনার কর্ম নক্ষত্রকেও ধরে আছে, তার মানে সে আপনার কর্ম নক্ষত্রের উপর দিয়েও ফল দিতে দিতে যাবে। তার মানে আপনার কর্ম নক্ষত্রের একটা বিরাট জায়গা, তার মানে আপনার কর্মপ্রাপ্তি যোগ বা কর্মের একটা ভালো সময় শুরু হতে চলেছে। এবার দেখুন, আমাদের আরও একটা বিষয় হলো যে আমাদের নক্ষত্রগুলোর একটা তত্ত্ব আছে। আপনি যদি অশ্বিনী নক্ষত্র দেখেন, আপনি পৃথ্বীতত্ত্বের নক্ষত্র পাবেন। আপনি ভরণী নক্ষত্র পেলে আপনারা পৃথ্বীতত্ত্বের নক্ষত্র পেলেন। এরমভাবে আমরা যদি আদ্রায় যাই, আদ্রাকে আমরা মোটামুটি জলতত্ত্বের নক্ষত্র হিসেবে দেখতে পাই। বা আমরা যদি আদ্রার পরে আমরা যদি পুনর্বসু নক্ষত্রকে দেখি, আমরা দেখব কি যে পুনর্বসু নক্ষত্র জলতত্ত্বের নক্ষত্র। পুষ্যা নক্ষত্রকে যদি দেখি, পুষ্যা নক্ষত্র জলতত্ত্বের নক্ষত্র। এরকম করতে করতে আমরা যদি রেবতীতে যাই, তো দেখা যাচ্ছে যে রেবতী হয়তো আকাশতত্ত্বের নক্ষত্র। আমি জাস্ট বোঝালাম, পুরোটা বলবো না, কারণ পুরোটা তো আমার ছাত্রছাত্রীরা জানবে। দেখুন, এগুলো খুব কঠিন বিষয়, এগুলো প্রচণ্ড পড়াশোনার বিষয়। আজকে যদি ধরুন একটা নক্ষত্র, আজকে আপনারা অশ্বিনী নক্ষত্র, তার মানে অশ্বিনী নক্ষত্র যখন আমি আলোচনা করবো, তার মানে অশ্বিনী নক্ষত্রের দিক হলো দক্ষিণ দিক। তার জন্য তাহলে আমাকে অশ্বিনী নক্ষত্রের দক্ষিণ দিকে তার উন্নতি, তাহলে আমাকে অশ্বিনী নক্ষত্রের দিক ওয়াইজ আমাদেরকে আলোচনাটা ভাবতে হবে। এটাও একটা বিষয়। এবার সবথেকে মজার বিষয়, ধরুন আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন থাকে যে দাদা, আমার তো রাশি জানি, আমি নক্ষত্র জানি না। এবার দেখুন, মজার বিষয় হচ্ছে আপনি যে রাশিতে জন্ম, সেই রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। ধরে নেওয়া যাক আপনার মেষ রাশিতে জন্ম, আপনার অশ্বিনী, ভরণী, কৃত্তিকা মেষ রাশিতে পাচ্ছেন। কৃত্তিকার কিছুটা অংশ ওখানে পাবেন, বাকি অংশ আপনি বৃষ রাশিতে পাবেন। তার মানে এই যে আপনার চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে, বা আপনার সেই নক্ষত্রকে দেখে নিলেই বুঝতে পারবেন যে আপনার কোন নক্ষত্র। রাশি আপনার মেষ, কিন্তু মেষের মধ্যে আপনার অশ্বিনীও হতে পারে, মেষের মধ্যে আপনার ভরণীয় হতে পারে, মেষের মধ্যে আপনার কৃত্তিকাও হতে পারে। ওই জায়গাটায় দেখে নিন যে ওই চন্দ্রের পাশে 1 লেখা কিনা। 1 মানে অশ্বিনী নক্ষত্র, চন্দ্রের পাশে 2 লেখা, তার মানে আপনার ভরণী নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্রে জন্ম। চন্দ্রের পাশে 3 লেখা, মেষ রাশি কিন্তু চন্দ্রের 3 লেখা, তার মানে আপনার মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্ম। এইভাবে বিষয়গুলো আসে। বা আপনি যদি, এখন তো আমাদের সবার হাতেই তো একটা করে মোবাইল থাকে, সেখানে সফটওয়্যার আছে, আপনি দেখে নিতে পারবেন চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে, সেখানেও মেনশন করে দেয় চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে। বা আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তার কাছে জিজ্ঞেস করে নিন, দাদা আপনি যে আমাকে রাশিটা বললেন, আমার নক্ষত্রটা একটু বলে দিন। এটা গেল একটা পার্ট। এবার আলোচনাটা যখন আমরা করব, আমরা যখন একটা বিষয়কে যখন বিচার করব কিভাবে, একটু শিখে নেওয়াটা দরকার। নইলে আপনারা তো সবসময় তো সবার কাছে যেতে পারছেন না। একটু বাড়িতে ওই প্রাথমিক চিকিৎসা যেমন আমরা করি, ওরকমভাবে আপনারাও করতে পারেন। এবার ধরুন আমরা রাশি নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা রাশির থেকে আমরা হিসেব করব, আবার লগ্ন থেকেও হিসেব করব। তার কারণ কি, আমাদের একটা লগ্ন পাওয়া যায় আর আমাদের একটা রাশি পাওয়া যায়। লগ্ন থেকে আমরা যেটা হিসেব করি, লগ্ন হইতে ভাবগুলো কি কি আসছে। আমাদের 12টা ভাব আছে, আবার চন্দ্র থেকেও ভাবগুলো কি কি আসছে, এটা 2 নম্বর। আবার 3 নম্বর ভাব যেটা হলো কথা, সেটা হচ্ছে কালপুরুষের কোন ভাবের কোন কারক গ্রহ। যেমন আপনাদেরকে বুঝিয়ে দিই, ধরুন আপনার মিথুন লগ্ন, তার মানে মিথুন হলো 1 নম্বর ভাব, কর্কট হলো 2 নম্বর ভাব, সিংহ হলো 3 নম্বর ভাব, কন্যা হলো 4 নম্বর ভাব, তুলা হলো 5 নম্বর ভাব, বৃশ্চিক হলো 6 নম্বর ভাব, আর আপনার ধনু হলো 7 নম্বর ভাব, মকর হয়ে যাবে 8ম ভাব, কুম্ভ হয়ে যাবে আপনার 9 নম্বর ভাব, মানে 9ম ভাব। আমরা বলি না নবম পতি, মানে এই যে 9ম ভাব, যে ভাব বলছি সেই ভাবের যে কারক গ্রহ, তার যে পতি, সেই হলেন ওই কারক গ্রহই হলেন পতি। তাহলে ওই 9ম ভাবের কারক গ্রহ কোথায়? তাহলে আজকে আপনার কুম্ভ হয়ে গেল 9ম ভাব, আপনার যদি মীন হয় 10ম ভাব, আপনার মেষ হয়ে গেল 11 ভাব, আপনার বৃষ হয়ে গেল 12 ভাব। তাহলে 12টা ভাব আপনি লগ্ন হইতে পেয়ে গেলেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশি হচ্ছে মকর। এবার আপনি মকর থেকেও যদি আপনি হিসেব করেন, রাশি থেকে যদি আপনি ভাব বিচার করতে আরম্ভ করেন, তাহলে চন্দ্রকে 1 ধরতে হবে। চন্দ্র যে রাশিতে বসে রয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। তার মানে মকর রাশি আমার 1, কুম্ভ আমার 2, মীন আমার 3 নম্বর ভাব, মেষ আমার 4 নম্বর ভাব, বৃষ আমার 5 নম্বর ভাব, মিথুন আমার 6, কর্কট আমার 7, সিংহ আমার 8, কন্যা আমার 9, তুলা আমার 10, বৃশ্চিক আমার 11, আমার ধনু হয়ে গেল 12। তার মানে আমরা 2টো করে ভাব পেলাম, লগ্ন হইতে একটা ভাব, চন্দ্র হইতে একটা ভাব। আর কালপুরুষের যে ভাব সে তো ফিক্সড। কালপুরুষের মাথা কে?
আমি আপনাদেরকে বারংবার বলেছি, আবারও বোঝাচ্ছি, কালপুরুষের মাথা হয়ে গেলেন মেষ। তাহলে মেষ থেকে যদি মেষকে 1 ধরবো, বৃষকে 2 ধরবো, আজকে মিথুনকে 3 ধরবো, কর্কটকে 4 ধরবো, সিংহকে 5, কন্যাকে 6, তুলাকে 7, বৃশ্চিককে 8, ধনুকে 9, মকরকে 10, কুম্ভকে 11, মীনকে 12। এই 3টে জায়গা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি বৃহস্পতি নিয়ে আলোচনা করি, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাকে যদি এখন আমি একটা হোমওয়ার্ক দিই যে বলুন তো আপনার কালপুরুষের নবমপতি আর দ্বাদশপতিকে, আপনি ওই মেষকে 1 ধরবেন, গুনতে গুনতে যাবেন, আপনি পেয়ে যাবেন ও ধনু রাশির মালিক বৃহস্পতি, মীন রাশির মালিক বৃহস্পতি, তার মানে কালপুরুষের নবম আর কালপুরুষের দ্বাদশ হয়ে গেল বৃহস্পতি। তার মানে আপনি এই 2টি ভাব পেয়ে গেলেন। বলুন তো আমি যদি বলি শনি কোথাকার প্ল্যানেট বা শনি কোন ভাবের প্ল্যানেট কালপুরুষ থেকে, তাহলে আপনি গুনতে গুনতে বলে দেবেন যে শনি তো মকর আর কুম্ভের মালিক, কালপুরুষের 10 আর 11, তার মানে সে 10ম ভাবের কারক গ্রহ, একাদশ ভাবের কারক গ্রহ, কালপুরুষ থেকে পেয়ে গেলেন। এবার আপনার যেটি লগ্ন, সেখান থেকে আপনার 1, 2 বিচার করতে হবে। তার মানে আপনার যদি মেষ লগ্ন হয় ওই 1, 2, 3, 4 করে, আপনার যদি বৃষ লগ্ন হয় বৃষকে 1 ধরে কাজ করতে হবে, তারপরে 2 মিথুন, আবার মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে কর্কট আপনার 2, সিংহ আপনার 3, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন। আবার ধরুন কর্কট আপনার লগ্ন, এইভাবে আপনাকে ধরুন আপনাকে আমি বললাম কর্কট লগ্ন, তাহলে আপনার কালপুরুষের আপনি ভাবের কারক গ্রহ পেলেন বৃহস্পতি নবম আর দ্বাদশ। কিন্তু যখনই আপনার লগ্ন হয়ে গেল কর্কট, তখন আপনি কি ভাব পেলেন আপনার ভাবের, তখন আপনার বৃহস্পতি কালপুরুষের ভাবটাকে তো দেখবই, সাথে এই যে রাশি আপনার যে লগ্ন, সেই লগ্ন চার্ট থেকে আপনি কি বিচার করবেন, বৃহস্পতি হয়ে গেল ষষ্ঠ আর বৃহস্পতি হয়ে গেল নবম। কেন গুনুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, ধনু মানে 6 নম্বর ভাব, এবার মকর, কুম্ভ, মীন, মীন মানে 9 নম্বর ভাব। তার মানে কর্কট যদি আপনার লগ্ন হয়, কর্কটকে 1 ধরলে ধনু 6 আর মীন 9, তার মানে আপনার লগ্ন হইতে বৃহস্পতি ষষ্ঠপতি হিসেবে মানে কাজ করছে, আর মীন থেকে আপনার বৃহস্পতি এই নবম ভাবের কাজ করে যাচ্ছে। তাহলে আমরা কালপুরুষের 2টো পেয়ে গেলাম। আপনার যদি কর্কট লগ্ন হয়, আমি এটা জাস্ট বোঝাচ্ছি, তাহলে কর্কট লগ্ন হয় তাহলে আপনি 2টো ভাব পেয়ে গেলেন। তার মানে 9 আর দ্বাদশ আর 6 আর 9 লগ্ন হইতে। এবার ধরুন আপনার তুলা রাশি, আমি ধরে নিলাম, তা তুলা রাশি যদি হয়, আপনাকে যদি আমি বলি বৃহস্পতি, তাহলে আপনার রাশির থেকে কোন ভাবের কারক গ্রহ হচ্ছে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে তুলা যদি আমার 1 হয়, চন্দ্রকে 1 ধরতে হবে, তাহলে বৃশ্চিক আমার 2, ধনু আমার 3, তাহলে ধনু রাশির মালিককে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি আপনার রাশি হইতে তৃতীয়পতি। আবার আপনার মকর হয়ে গেল 4, কুম্ভ হয়ে গেল 5, আবার মীন হয়ে গেল 6। তাহলে আপনি বলে দিলেন যে হ্যাঁ সম্রাটদা বুঝে গেছি, আমার যদি তুলা লগ্ন হয়, তুলা লগ্ন থেকে আমার তৃতীয়পতি আর ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি কাজ করছে। এবার আমি যদি কর্কট লগ্নের বিচার করি, তাহলে আমরা কি কি পেলাম বিষয়টা বোঝার, আমি জানি মাথা ঘেটে যাবে আপনাদের এক্ষুনি, খুব ইজি তো নয় বিষয়গুলো। তার মানে আমাকে 3টে জিনিস মাথায় রাখতে হচ্ছে। কালপুরুষের নবম দ্বাদশ, এটা তো ফিক্সড, কিন্তু আপনার কর্কট লগ্ন, আপনার লগ্ন হইতে কর্কট যদি লগ্ন হয় তাহলে সে পেয়ে গেলেন আপনি 6 আর 9, আবার রাশি থেকে 3 আর 6। 3 মানে কে? 3 মানে সম্পর্কের কারক গ্রহ, 6 মানে কে? রোগ, ঋণ, রিপুজ্বালার কারক গ্রহ। তার মানে আপনি কর্কট লগ্ন যদি হয়, আবার আপনার ষষ্ঠপতি রোগ, ঋণ, রিপুজ্বালা, আবার নবমপতি মানে পিতা, ধর্ম, ভাগ্য, লং ট্রাভেল, আপনার জীবনের উন্নতির জায়গা নবম। তাহলে আপনার ক্ষেত্রে আপনার কর্কট লগ্ন যদি আপনার তুলা রাশি হয়, বৃহস্পতি আপনার সম্পর্কের কারক গ্রহ হিসেবে কাজ করছে, আপনার রোগ, আপনার ঋণ, আপনার রিপু, আপনার জ্বালা হিসেবেও কাজ করছে, আপনার ভাগ্যপতি হিসেবেও কাজ করছে, আপনার দ্বাদশপতি হিসেবেও কাজ করছে কালপুরুষ হিসেবে, দ্বাদশপতি হিসেবে অপচয়পতি, আপনার ব্যয় কতটা হবে, আপনার বিদেশ যাত্রা হবে কিনা, আবার রাশিচক্রের সে ভাগ্যপতি, তার মানে আপনার ভাগ্যপতি হিসেবেও কাজ করছে। তার মানে আমরা 3টে প্যারা পেয়ে গেলাম, এটাকে আমাদের লিখে রাখতে হবে। এবার আপনার নক্ষত্র কি, আমরা যে নক্ষত্রে যে ঢুকবো আলোচনায়, আপনাকে তো নক্ষত্রটা বুঝতে হবে। তার মানে আপনার ওই নক্ষত্র, আপনার কোন নক্ষত্রে জন্ম, দেখা গেল আপনার হয়তো স্বাতী নক্ষত্রে জন্ম, তার মানে আপনার রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে। আমরা কিন্তু আলোচনাটা কিভাবে সারব, দেখুন আমাদের এই যে গোটা গ্রহগুলি, তারা ফল দেয় এক ভাবপতি হিসেবে প্রথম, আর ভাবপতি হিসেবে তার ফল কেমন তা বোঝাবে কে? নবতারা চক্র। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতি মিত্র। আমি আস্তে আস্তে বলছি কেন, যাতে আপনারা লিখে নিতে পারেন। এবার আপনার যদি রাহুর নক্ষত্র হয়,
তাহলে রাহু জন্ম, বৃহস্পতি সম্পদ, শনি হয়ে গেলেন বিপদ। তার মানে ধরুন আপনার যদি রাহুর নক্ষত্র হয়, তার মানে বৃহস্পতি এই মুহূর্তে আপনার বিপদের নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে। কেন? সে তো পুষ্যায় বসে রয়েছে, আর শনির নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র। শনি কোথায় বসে রয়েছে? শনি বুধের নক্ষত্রে বসে রয়েছে। তাহলে আপনার যদি রাহুর নক্ষত্র হয়, তাহলে রাহু, বৃহস্পতি, শনি, বুধ, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। শনি আপনার ক্ষেমে বসে রইল। এবার এই শনিকে আবার যদি আপনার কর্কট লগ্ন থেকে আপনি বিচার করেন, আপনি দেখবেন শনিকে 7 নম্বর আর 8 নম্বর ভাবের লোক হিসেবে পাচ্ছেন, প্ল্যানেট হিসেবে পাচ্ছেন, অধিপতি গ্রহ হিসেবে পাচ্ছেন। আবার যদি আপনি তুলা রাশি হিসেবে বিচার করেন, কারণ আপনার তুলা রাশি 7ই নক্ষত্র, তাহলে আপনাকে ধরতে হবে এই শনি আপনার চতুর্থপতি, আপনার পঞ্চমপতি। চতুর্থ মানে আমাদের সফলতা, আমাদের মাতৃভাবের কারক গ্রহ, আমাদের প্রাথমিক শিক্ষার কারক গ্রহ, আমাদের ছোট ছোট সফলতা, আমাদের গৃহ, আমাদের গৃহের সুখ, আমাদের মামাবাড়ির জায়গা, আমাদের বাহনের জায়গা। আবার শনি পঞ্চমপতি, তার মানে আপনার হায়ার এডুকেশনের জায়গা, আপনার প্রতিষ্ঠার জায়গা, আপনি কি ধরনের চাকরি পেতে পারেন, আপনার প্রফেশন কি ধরনের হতে পারে সেই জায়গার একটা বিচার, কী ধরনের পড়াশুনো আপনি করবেন, কী ধরনের প্রতিষ্ঠা আপনি জীবনে পাবেন, বর্তমানে আপনার প্রতিষ্ঠা কোন দিকে যাচ্ছে। তাহলে শনি সেই 4 আর 5-এর লোক আপনার ক্ষেমে বসে রয়েছে। এবার ক্ষেম মানে জনকল্যাণমূলক বা যাহা কল্যাণকর। তার মানে শনি যখন আপনার ক্ষেমে বসে রয়েছে, সে যতক্ষণ ক্ষেম কারক তারায় বসে থাকবে, সে আপনাকে কল্যাণমূলক জিনিস আপনাকে গিফট করতে 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 যাবে। বৃহস্পতি যে নাকি আপনার এই মুহূর্তে বিপদ তারায় বসে রয়েছে, তার মানে আপনার যদি 7ই নক্ষত্র হয়, তার মানে আমরা বললাম যে বাহ, ষষ্ঠপতি আর তৃতীয়পতি তো আপনার এখন চন্দ্র হইতে, ষষ্ঠপতি আর তৃতীয়পতি তো আপনার এখন দশমে বসে রয়েছে এবং সে তো এখন তুঙ্গ। তার মানে আমরা আবার 6 থেকে আমরা সরকারি কর্ম দেখি, কিন্তু দেখা গেল আপনি সরকারি পরীক্ষাটা দিলেন আর আপনি পারলেন না। নেগেটিভ নেবেন না, জাস্ট বোঝানোর জন্য, এক্ষুনি নেগেটিভ নেবেন না, নেগেটিভের কিছু বলা হচ্ছে না। ষষ্ঠপতি আপনার এখন বিপদ তারার উপর দিয়ে যাচ্ছে, তার মানে আপনি এখন কোনো কিছু একটা প্রচেষ্টা করলেন, আপনার সেটা পণ্ড হয়ে গেল। তার মানে আপনি দেখলেন যে যা বাবা, আমি তো একটা ভালো কাজ করলাম, আমি শুনলাম কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ, তার মানে সে তো ষষ্ঠপতি, তার মানে আমার তো একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার কথা ছিল। বৃহস্পতি এই মুহূর্তে শনির নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে, তার মানে তো আমার এখন ভালো জায়গা পাওয়ার কথা, কিন্তু আপনি পেলেন না। কেন পেলেন না? বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, আপনার তৃতীয়পতি, লগ্নের 6 আবার লগ্নের 9, এখন আপনার বিপদের উপর দিয়ে যাচ্ছে। আপনার ভালো কাজ করার সময় এখন নয়। বৃহস্পতি যখন পুষ্যা ছেড়ে অশ্লেষায় যাবে, অশ্লেষা আপনার ক্ষেমকারক তারা, তখন আপনার জীবনে কল্যাণকর জায়গাগুলো ঘটতে আরম্ভ করবে। দেখুন, আপনার লগ্ন হইতে সপ্তম শনি, শনি মানে আপনার হলেন প্রফেশনাল কারক গ্রহ, আবার সেই শনি আপনার অষ্টম, তার মানে সে আপনার গৃহের জায়গা বা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক। তার মানে এখন আপনি স্থাবর অস্থাবর সম্পত্তি কিনতে পারেন, কিন্তু বৃহস্পতি তো ষষ্ঠপতি, সে তো রোগ ঋণ রিপুজ্বালা, আপনাকে তো যদি কিনতে হয় লোন নিয়ে কিনতে হবে। তার মানে শনি আপনাকে পারমিশন দিচ্ছে কল্যাণমূলক তারায় বসে যে ভাই আপনি এবার কল্যাণকর জায়গা করুন। বৃহস্পতি বলছে তুই লোনটা নে, তারপর তো আমি দেখছি খেলা। যেই আপনি লোনটা নিলেন, আপনি পড়ে গেলেন বিপদে, লোন শোধ করার জায়গায় আপনি নেই। এতগুলো জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। কেন আজকে আমরা দুটো গ্রহ নিয়ে আলোচনা করব? কেন? তার কারণ হচ্ছে যে আমাদের কাছে তাহলে বিষয়টা পরিষ্কার হবে, একা বৃহস্পতির গোচরেই আমাদের সব ভালো হয়ে যাবে তা নয়। আমাদের আজকে 9টা প্ল্যানেটের খেলা। এর মধ্যে কি সবাই প্ল্যানেট? না, এর মধ্যে মাত্র 6টা হলো প্ল্যানেট আর একটি সাব প্ল্যানেট। কে সাব প্ল্যানেট? চন্দ্র। চন্দ্র কেন? দেখুন, আপনাদেরকে মাথায় রাখতে হবে 6টা প্ল্যানেট, এরা হলো প্ল্যানেট, আর বাকি চন্দ্রকে আমরা উপগ্রহ বলি। কেন উপগ্রহ বলি? তার কারণ চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, সে অন্যের আলোয় বা সূর্যের আলোয় আলোকিত হয়। আমরা চন্দ্রের মধ্যে অমাবস্যা দেখি, আমরা পূর্ণিমা দেখি। তাহলে এই চন্দ্র কিন্তু আমাদের উপগ্রহ, আমরা প্ল্যানেট কিন্তু 6টা। ম্যাসিভ ফল কারা দেবে? এই 6 জন। কার উপর ভিত্তি করে? এই চন্দ্রের উপর ভিত্তি করে, কারণ চন্দ্র হলো আমাদের রাশি, আমাদের মন, আমাদের মানসিকতার কারক গ্রহ। এবার দেখুন আরেকটা বিষয়, যে আমরা 6টা প্ল্যানেট পেলাম, একটা সাব প্ল্যানেট পেলাম 7টা, আর 2টি প্ল্যানেট হচ্ছে কে? রাহু আর কেতু। এবার এদেরকে কি আমরা সত্যিকারের প্ল্যানেট বলবো? কেন আমরা বলবো না? এরা প্ল্যানেট নয়, এরা আপনার সময়, অর্থাৎ আপনার কাল। এরা আপনি যে কালে জন্মগ্রহণ করেছেন, আপনি
80 সালে জন্মগ্রহণ করতে পারেন, বা আপনার ধরে নিলাম আপনি 2000 সালে জন্মগ্রহণ করেছেন। 2000 সাল থেকে নিয়ে আপনার 70 বছরের জীবনযাত্রা, 2070 অবধি বাঁচবেন। তার মানে এই যে 70 বছরের যে কাল, এই 70 বছর আপনার কেমন যাবে তা বোঝাবে কে? ওই রাহু আর কেতু। কেন? রাহু কেতু ঘড়ির কাঁটা, রাহু হলো বড় কাঁটা, কেতু হলেন ছোট কাঁটা। এজন্যই আমরা দেখবেন আমরা কি বলি যে রাহু কেতু মানে আমরা বলি না, ওই আপনারা বলেন যে কাল সর্পদোষ। অ্যাকচুয়ালি কাল সর্পদোষ বলে কিছু হয় না। আপনার যে মুহূর্তে একটি জন্ম সম্পাদন হয়েছে, রাহু মানে কাল, রাহু মানে টাইম। আমাদের প্রত্যেকের জন্ম, আমাদের একটা সময় থাকে। আমরা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, আমাদের ডেট অফ বার্থ থাকে, আমরা 2000 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছি, কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে বলবেন কখন জন্মগ্রহণ করেছেন, কটার সময়। তার মানে ওই হলো আপনার কাল। এবং আমাদের বার্থ সার্টিফিকেটে একটা ডেট অফ বার্থ থাকে, কিন্তু সেখানে আমাদের কিন্তু একটা টাইমও থাকে। শুধু তাই নয়, আপনার যখন মৃত্যু হবে, আপনি দেখবেন আমাদের তো একটা ডেথ সার্টিফিকেটও নিতে হয়, সেখানেও ডেট থাকবে, বাট সেখানেও কিন্তু একটা টাইম দিতে হবে, কটার সময় আপনি পরলোক গমন করলেন, মানে আমরা এই দেহ ছেড়ে কখন আমরা বিদায় নিলাম। তার মানে ওই টাইম, তার মানে ওই টাইম থেকে ওই টাইম পর্যন্ত আপনার কাল, আপনার ওই কালের যাত্রা। আর এই কালের যাত্রা মানে আপনার রাহু কেতু, যে নাকি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর বাকি প্ল্যানেটগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। কেন? তার মানে এগেনস্ট দ্য অড। এই যে প্ল্যানেটগুলো, এরা আপনাকে বারংবার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবে। সীতা মাতা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, আপনাদেরকেও অগ্নি পরীক্ষা দিতে দিতে যেতে হবে। যে সেই অগ্নি পরীক্ষায় পাশ করবে, জীবনের চরমতম সফলতা সে হাসিল করবে। লাইক মেসি, লাইক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পল দত্ত, লাইক উত্তম কুমার, লাইক অমিতাভ বচ্চন, এরা টপ মোস্ট লেভেলে বসে রয়েছেন। বা অনিল আম্বানি, আদানি, বা বড় বড় বিজনেস, আচ্ছা টেসলার যে মালিক তাকে বলতে পারেন। তার মানে এরা সব বড় বড় জায়গায় বসে রয়েছে। কেন? এরা অগ্নি পরীক্ষাগুলো পাশ করতে 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 গেছে। আবার আমরা কেউ কেউ হেরে যাই, আমরা অগ্নি পরীক্ষায় পাশ করি না, আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাই। শুধু তাই না, এই কাল কি নির্দেশ করে? আপনি প্রারব্ধ কি নিয়ে এসছেন। ওই অনেকটা মোবাইলের আগে যেমন রিচার্জের ব্যাপার ছিল না, যে আপনি বেশি কথা বলে ফেলেছেন, 20 টাকা মাইনাস হয়ে গেছে, আপনাকে এখন 50 টাকা, বা আপনি যদি এখন কথা বলতে চান আপনাকে মিনিমাম 30 টাকা আপনাকে এখন রিচার্জ করতে হবে। 30 করলে কি হবে? আপনার 20টা মাইনাস হয়ে 10 পড়ে থাকবে, ওই 10-এর উপর আপনি কথা বলবেন। তার মানে আমাদের এই জীবনযাত্রাটাও কিন্তু অনেকটা তাই। গরুর পুরাণ পড়লে পুরোটা পরিষ্কার হয়ে যাবে, আমার কথা শোনার দরকার নেই, গরুর পুরাণ পড়লে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তার মানে আমরা এই যে নক্ষত্রের বিচারগুলো করছি, তার মানে আমাদেরকে কি বুঝতে হবে? এবার ধরুন আজকে আমি যেটা আপনাকে বললাম যে আপনার একটা মানস নক্ষত্র আছে, আপনার একটা সমুদয় নক্ষত্র আছে, আপনার একটা সাংঘাতিক নক্ষত্র আছে, আপনার একটা বিনাশ নক্ষত্র আছে, আপনার একটা জন্ম নক্ষত্র আছে, আপনার একটা কর্ম নক্ষত্র আছে। এই যে নবতারা চক্র বাদ দিয়েও এই যে আমরা 6টা জায়গা আমরা পাচ্ছি, 6খানা জিনিস, তার মানে এই 6টি জায়গার উপর দিয়ে বা এই 6টি নক্ষত্রের যে বিচার, আপনার হয়তো এই মুহূর্তে সম্পদ তারার উপর দিয়ে আপনার ধরে নিলাম, জাস্ট কথার কথা, সম্পদ তারা, বা আপনার হয়তো দেখা গেল অতিমিত্র তারা দিয়ে এখন আপনার হয়তো গ্রহ পাস করছে, কিন্তু দেখা গেল সেই অতিমিত্র নক্ষত্র আপনার জায়গায়, আপনার ওই এই 6টি জায়গায় আমি যে নক্ষত্রগুলো বললাম, এই 6টি নক্ষত্রের মধ্যে জন্ম নক্ষত্র, সমুদয় নক্ষত্র, বিনাশ নক্ষত্র, সাংঘাতিক নক্ষত্র, মানস নক্ষত্র, তার মানে এই কর্ম নক্ষত্র, এই 6টি জায়গায় সে হয়তো সাংঘাতিক নক্ষত্র বা আপনার বিনাশ নক্ষত্রকে হিট করে বসে রয়েছে। আপনি ভাবলেন বাহ, আমার তো এখন অতিমিত্র, সম্রাটদা বলেছে অতিমিত্র সম্পদ আর খেমে মিত্রে প্রচণ্ড, সাধকে প্রচণ্ড ভালো হয়। আপনি ভালো কাজ করতে গেলেন, সেখানেও আপনি ব্যাক ফুটে চলে আসবেন। কেন? আপনাদেরকে ওই জায়গাটাও দেখতে হয় যে আপনার বিনাশ বা সাংঘাতিক নক্ষত্রকেও ধরে বসে রেখেছে কিনা। যদি থাকে তাহলে আমার যে প্রেডিকশান আপনার উপর, যে আপনার এই মুহূর্তে ভালো সময়, বা আপনি হয়তো ভাবলেন নিজে নিজেই গুণে যে আমার ভালো সময়, কিন্তু দেখা গেল লুকোচুরিতে সে সাংঘাতিক আর বিনাশ ধরে রেখেছে। আপনি গেলেন ভালো করতে, হলো খারাপ। তার মানে বুঝতে পারছেন কত হিসেব, কত নিকেশ। কেন নক্ষত্রের বিচার আমরা বলতে চাই না? তার কারণ নক্ষত্রের বিচার শেষ বিচার।
এ বিচার বলে দেবে আপনি আপনার জীবনের কত অধ্যায়ে উঠবেন। শুধু তাই না, আমাদের নক্ষত্রের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আপনার নক্ষত্র দেখে আমরা বলবো আপনি কোন যোনিতে জন্মগ্রহণ করেছেন, সেই যোনির উপর আপনার ক্যারেক্টারিস্টিক্স আপনার তৈরি হবে, আপনার মানসিকতা তৈরি হবে, আপনার লড়াই করার মানসিকতা তৈরি হবে, আপনার হেরে যাওয়ার মানসিকতা তৈরি হবে। আপনার আজকে সর্পপুংস, আপনার হয়তো আপনার সর্পযোনি, কিন্তু দেখা গেল সর্পযোনি মানে আমি হয়তো বললাম আপনার রোহিণী নক্ষত্র, তার মানে আপনার সর্পযোনি হয়ে গেল, তার মানে আপনার খুব একটা জাস্ট কথার কথা, বা আমি একটা যে কোনো আমি নক্ষত্র বাদ দিন, আপনার যে নক্ষত্রের জন্মগ্রহণ আপনি যদি সর্পযোনি পান, তার মানে আপনি গুটিয়ে থাকলেন। সাপ কি করে? সাপ তো গুটিয়ে থাকে। সাপ শীতকালে গর্তে ঢুকে যায়, আবার গরমকাল হলে বেরোয়। তার মানে আপনার যদি ক্যারেক্টারিস্টিকটা সেটাই হয়, তাহলে আপনি আপনার জীবনের সফলতার হাতছানি দেবেন কবে? আপনি গুটিয়ে থাকলে তো হবে না, আপনাকে তো বহিঃপ্রকাশ নিতে হবে, আপনার মধ্যে সেই মানসিকতা তো আপনার মধ্যে আনতে হবে, তাই না? আজকে ধরুন, আজকে আপনার ধরে নেওয়া যাক আপনার হয়তো আজকে সান্নজনী, তার মানে সান্নজনী মানে কি? আমরা কুকুরকে দেখেছি প্রচণ্ড, সে প্রভু ভক্ত হয়, সে কাউকে ভোলে না, বাট তার কাজ কি? রাত্রিবেলা হলেই সে চিল্লায়। আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার রাত্রিবেলা হলেই কুকুর প্রচণ্ড, কারণ কুকুররা স্পিরিট দেখতে পায়, আর স্পিরিট কারণ তারা অনেক বেশি স্পিরিট তারা ফিল করতে পারে, তারা চিল্লাতে আরম্ভ করে, আমাদের খুব ডিস্টার্বিং ফিল হয়। তার মানে সান্নজনীর মধ্যে কি একটা ডিস্টারবেন্স, একটা সমস্যা তো একটা রয়েছেই। আবার আমরা দেখে নিলাম, হয়তো দেখা গেল আপনার মৃগজনী, তার মানে আপনার মৃগজনী মানে দেখবেন হরিণের কাজ কি? হরিণ কিন্তু বুঁদ হয়ে ঘাস খায়, তার পিছনে বাঘ এসে বসে রয়েছে সে জানে না, কারণ সে ঘাস খেয়েই যাচ্ছে। যখন সে মাথা তুলে দেখলো, সে দেখলো আরে বাবা পিছনে দেবার বাঘ, কীভাবে পালাবো? তার মানে এই যে সতর্কতামূলক বিষয়গুলো, আজকে নক্ষত্র থেকে এগুলো বিচার হবে। আজকে আপনার অশ্বজনী, দেখা গেল আমরা অনেককে দেখেছি অশ্বজনী, তারা প্রচণ্ড ওয়ার্কোহলিক হয়, এবং সাথে তারা অ্যালকোহলিকও হবে। কেন? তার কারণ তারা কর্মপ্রিয় হবে, কর্মটাকে ভুলতে তারা আবার মাঝে মধ্যে একটু নেশাতেও আসক্ত হয়, সেগুলো পরবর্তীকালে আমরা পর্যালোচনা করব। আবার আমরা ধরে নিলাম কেউ হয়তো গোজনী, আপনার সান্নজনী, যদি আপনি মনে করুন আপনার কাছে একজন কর্মী আছে, আপনার কাছে চাকরি করে, সে কর্মী হয়তো সান্নজনী, তার মানে সে প্রচণ্ড আপনার প্রিয়, সে প্রচণ্ড আপনাকে ভালোবাসে, সে আপনার কোম্পানির জন্য উজাড় করে দেবে। আজকে যে আপনার অশ্বজনী, আপনার যদি একটা মার্কেটিংয়ের লোক থাকে, সে যদি অশ্বজনীর হয়, তার মানে বুঝবেন এ বসে থাকার লোক না, এ সারা মার্কেট চষে ফেলবে। কোথা থেকে আমার অর্ডার আসবে, কোথা থেকে আমি অর্ডারটা তুলবো, ও কোথা থেকে অর্ডারটা আমি বিকবো, এই জায়গা এরা কিন্তু ধরে রাখে। আবার ওই সর্পজনী যদি হয়, আপনার কাছে একটা সর্পজনীর লোক আপনার চলে আসলো, সে তো সারাদিন বেটা ঘুমিয়েই থাকলো, মানে এই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা কিন্তু দেখতে পাই। এই জন্য দেখবেন সর্পজনীর লোকেরা সাধারণত কী করে, এরা রিসার্চমূলক জায়গায় চলে যায়। ও বাবা, আমি একটা ঘরের মধ্যে বসে বসে পড়াশুনো করতে থাকবো, বুঝলেন? কারণ তারা ক্যালকুলেট করার জন্য ভালো, তারা অঙ্কে ভালো হয়, তারা সায়েন্সে ভালো হবে, তারা মেডিকেলে ভালো হবে, কারণ ওই সর্পের যে ক্যারেক্টারিস্টিক্স, তারা স্কিন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তারা ডার্মাটোলজিস্ট হবে, তারা স্কিন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবে। আবার সর্পজনীর লোকেরা আমি দেখেছি তাদের বিউটি পার্লার, অনেক মেয়েদের দেখেছি বিউটি পার্লার, বা তাদের হয়তো একটা ইউনিসেক্স পার্লার রয়েছে, এরকম ধরনের জায়গাগুলো। তো আজকে নক্ষত্র থেকে এগুলো বিচার হয়। আবার শুধু তাই না, এবার আপনার যে নক্ষত্র, সেই নক্ষত্রের চরণ কি? আপনার 1 চরণ, 2 চরণ, 3 চরণ না 4 চরণ? আপনার কোন চরণে জন্ম, তার মানে আপনার মোটিভ কি? চরণ আমাদেরকে মোটিভ বলে। আপনি কখন কাজ করবেন, কেন কাজ করবেন। বৃহস্পতি আজকে ধরুন আপনার যে রাশিতেই বসে থাকলো না কেন, বৃহস্পতি কোন চরণে বসে রয়েছে, সেই চরণ থেকে সে কী ফল দেবে। একে যা ফল দেবে, 2 চরণেও কি একই ফল দেবে, 3 চরণেও কি একই ফল দেবে, 4 চরণেও কি একই ফল দেবে? তার মানে আমাদেরকে ক্যালকুলেশনটা ঠিক সেই মাত্রায় তৈরি করতে হবে। আপনার যে নক্ষত্র আপনি পেলেন, তার যে চরণ আপনি পেলেন, তাহলে আপনার ইনবর্ন মেটাল কি? আপনি ওপর থেকে যে মেটালটা নিয়ে আসলেন, সেই মেটালটা কি? তা সেখানে আপনার স্বর্ণ পেলেন, নাকি আপনি রৌপ্য পেলেন, নাকি আপনি লৌহ পেলেন, নাকি আপনি তাম্র পেলেন? তার মানে আমাদের চারটে আমাদের ধাতু, তাহলে এই ধাতুর টেম্পারামেন্ট কি? আজকে স্বর্ণ মানে সে রজকারক, সে রাজসিক, তাম্র মানে সে সাত্ত্বিক বাট প্রচণ্ড গরম। দেখবেন আমরা দেখি না, ওই কুম্ভমেলা দেখছিলাম যে সাধুরা খুব রেগে যাচ্ছিল, মেরে দিচ্ছি, হ্যাঁ, তার মানে তার মানে সে সাত্ত্বিক জীবন যাপন করে বাট খুব গরম। আবার রূপোর কাজ কি? রূপো সে জলকারক, সে একটু ঠান্ডা। লোহা সে
যেমন তাড়াতাড়ি জ্বলবে তেমন তাড়াতাড়ি নিভে যাবে। কেন? আমরা লোহা গরম করি, দেখবেন লোহা যত তাড়াতাড়ি গরম হয় পট করে আপনি জলে দিয়ে দিন, ঠান্ডা হয়ে যাবে, যেমনকার আকার তেমনই থেকে যাবে। কিন্তু আপনি সোনা গলিয়ে জলে দিয়ে দিন, ও একটু বেঁকে চুরে যাবে। কারণ এই যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু একের সঙ্গে আরেকের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আজকে আমাদের বৃহস্পতি কারকক্ষেত্রে লগ্নপতি, তার মানে সে দেহের ভাবের কারক গ্রহ তুলবে। বৃহস্পতি বা শনি, আবার বৃহস্পতি বা শনি আপনার দ্বিতীয় ভাবের কারক গ্রহ, তার মানে সে আপনার বাক, সে আপনার অর্থ, সে আপনার মানসিকতার ভাবের কারক গ্রহ হিসেবে কাজ করবে, তার মানে সেই ফল সে তুলবে। তৃতীয় পতি যদি হয়, সে সম্পর্ক, সে আপনার আয়ু, সে আপনার দুর্ঘটনার কারক গ্রহ, তার মানে সেই ভাবকে সে তুলবে। আজকে চতুর্থপতি হলে গৃহ, বাহন, মামার বাড়ি, ছোট ছোট আনন্দ, এই জায়গাগুলো তুলবে। পঞ্চম হলে আপনার হায়ার এডুকেশান, প্রতিষ্ঠা, কতটা প্রতিষ্ঠা, কী ধরনের প্রতিষ্ঠা, সেই ভাবের কারক গ্রহ হিসেবে বিচার হবে। আজকে ষষ্ঠ হলে রোগ, ঋণ, রিপু, জ্বালা, সরকারি চাকরি, আপনার প্রাইভেট পার্ট, আপনার জীবনের টিউমার হবে কিনা, ফোড়া হবে কিনা। মেয়েদের ক্ষেত্রে ষষ্ঠপতি থেকে আমরা বিচার করবো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আসবে কিনা, তার মানে এই ধরনের একটা জায়গা। বা আমাদের ছেলে বা মেয়ে নির্বিশেষে ইউটিআই হবে কিনা, বা ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন হবে কিনা, সেই জায়গা ষষ্ঠ থেকে আমরা দেখব। সপ্তম থেকে আমরা আপনার বিবাহ দেখব, আপনার রুটি রোজগার দেখব। তার মানে প্রত্যেকটা ভাবের। অষ্টম থেকে আমরা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি দেখব, আপনি ব্যাংকে কতটা জমাতে পেরেছেন, আপনি আগামী দিনে কী কী লিটিগেশনে পড়তে পারেন, আপনার জীবনে কী ধরনের মামলা মোকদ্দমা চলতে পারে, আপনার জীবনে কোনো আইনের ঝামেলা, পুলিশি ঝামেলা আসছে কি না, অষ্টম বলবে। নবম বলবে আপনার বাবার ক্যারেক্টার কী, আপনার বাবার প্রতিষ্ঠা কী, আপনি আপনার বাবাকে আদর্শ মনে করবেন কি না। সেখান থেকে আপনার ধর্মের প্রতি আপনার ইচ্ছা কীরকম, আপনার ঈশ্বরের প্রতি আপনার ভক্তি কীরকম, আপনার দূর যাত্রা কতটা হবে, নবম বলবে। দশম বলবে আপনার কর্ম কেমন, আপনি সরকারি না বেসরকারি কর্ম করবেন, ব্যবসা করবেন, সেটা দশম বলবে। সেখান থেকে ইনকাম কতটা হবে, আপনার একাদশ ভাব বলবে। আপনি কতটা ইনকাম নিয়ে জীবনযুদ্ধে বিরাট জায়গায় পৌঁছবেন, লাইক টেসলার মালিক, তো সেটাও বলবে আপনার দ্বাদশ ভাব। আমরা অনেক সময় দ্বাদশ ভাবকে বলি হ্যাঁ দ্বাদশ ভাব মানে তো খারাপ না, দ্বাদশ ভাব হচ্ছে আপনার জন্মচক্রে মোস্ট ভ্যালুয়েবল পার্ট। তার কারণ দ্বাদশ বলবে আপনি জীবনে কত বড় লোক হবেন, দ্বাদশ বলবে আপনি জীবনে কত সম্মান করবেন, লাইক মেসি, লাইক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লাইক দিয়াগো মারাদোনা, লাইক পেলে, এদের মতো, লাইক সচিন তেন্ডুলকার, লাইক বিরাট কোহলি, লাইক বৈভব সূর্যবংশী। তার মানে আপনি কতটা জীবনে উন্নতি করবেন, কত নাম কামাবেন, কত বছর বয়স থেকে কামাবেন, আপনার দ্বাদশ বলবে। তার মানে বুঝতে পারছেন, আমরা এই যে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে আলোচনায় আমরা ঢুকবো, তার আগে এই আলোচনাটা কেন দরকার, আপনারা সবার আগে যেটা করবেন, আপনার জন্মছক আছে, আপনি জন্মছকটাকে নিন। আমি যেটা বললাম, কালপুরুষের ভাব থেকে আপনার বৃহস্পতি নবম আর দ্বাদশ, সেটা তো ফিক্সড সবার ক্ষেত্রে। আপনার লগ্ন থেকে আপনার বৃহস্পতি কোন ভাবের কারক গ্রহ, আপনার লগ্ন থেকে আপনার শনি কোন ভাবের কারক গ্রহ, আপনার রাশি থেকে আপনার বৃহস্পতি আর শনি কোন কোন ভাবের কারক গ্রহ, এটা লিখে নিন। তাহলে কি হবে, আমি যে মুহূর্তে আলোচনা শুরু করব, আপনার আলোচনায় অংশ নিতে সুবিধে হবে, আলোচনাটা বুঝতে সুবিধে হবে। আজকে মানে অনেকটা বেশি বলে ফেললাম না, তবে এই আলোচনাটা খুব দরকার ছিল। তার কারণ দেখুন, আজকে আমরা জ্যোতিষটা করি সামগ্রিক মানুষের উন্নতির জন্য। আমি চাই আপনার বাড়ির যে সন্তান সে প্রচুর উন্নতি করুক, আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন। হাউস ওয়াইফ তারা আমাকে বলেন যে দাদা আপনি হাউস ওয়াইফদের জন্য কিছু বলছেন না, আমি চাই আপনারাও জীবনে উন্নতি করুন। তো আমাদের আলোচনাটা যদি আমরা একটু এলাবোরেটলি না করি, আপনারা তো সমগ্র জ্যোতিষটা জানেন না, কিছুটা জ্যোতিষটা জানতে বা এই আলোচনাগুলো শুনতে, এই আলোচনার থেকে নিজেদের জীবনে কিছু প্রভাব আপনারা যদি বিস্তার করতে পারেন, নিজেদের জীবনকে একটু ভালো পথে ঠেলতে পারেন, তার জন্য আজকে এতটা বড় করে আমি আলোচনা করলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর আমাদের 9 PM মোটিভেশন দেখতে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার অ্যাস্ট্রোলজি ক্লাস জয়েন করতে আমাদের নাম্বারে ফোন করবেন, সবটা জেনে নেবেন। বুকিংও এখানে করবেন, যারা পার্সোনাল আমার সঙ্গে দেখা করতে চান চেম্বারে, সেই বুকিং নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন। তাই সামগ্রিক আমরা একটা আলোচনা করলাম। এবার চলুন, এবার আমরা এক একটা করে নক্ষত্র ধরে ধরে আলোচনা করে ফেলি। অশ্বিনী থেকে আমরা শুরু করব, তবে হ্যাঁ আজকে না, আগামী পর্ব থেকে আপনাদের সঙ্গে ঠিক দেখা হচ্ছে অশ্বিনী নক্ষত্র নিয়ে, এবং পরপর 27টা নক্ষত্র নিয়ে আমি 27টা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেব।
থাকবে কি আলোচনা? বৃহস্পতি আর শনির এই গোচর, নক্ষত্রের অবস্থান আপনার নক্ষত্র থেকে আপনাকে কি ফল দিতে চলেছে। তাহলে 9 PM মোটিভেশনে চোখ রাখুন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিজেকে, নিজের জীবনকে উপভোগ করুন। নমস্কার।